যখন একজন মানুষ মানসিকভাবে ভাঙছেন, তার পাশে থাকুন। ষড়যন্ত্র তত্ত্ব খুঁজবেন না। 14 জুন 2020 মুম্বাইয়ের বান্দ্রার একটি ফ্ল্যাটে সকাল 11টায় দরজা খুলে পাওয়া গেল 34 বছরের একজন তরুণকে। সিলিং থেকে ঝুলছেন, নিঃশ্বাস নেই। নাম সুশান্ত সিং রাজপুত। পাটনার সাধারণ পরিবারের ছেলে, যিনি স্বপ্নের জোরে বলিউড জয় করেছিলেন, MS ধোনির বায়োপিক করেছিলেন, নাসাতে ট্রেনিং নিয়েছিলেন, চাঁদের একটা টুকরো কেনার স্বপ্ন দেখতেন। কিন্তু সেদিনের পর থেকে ভারত দুই ভাগ। কেউ বলছে আত্মহত্যা, কেউ বলছে হত্যা। এবং 2025 সালের মার্চে 5 বছর পর সিবিআই একটা রিপোর্ট দিল। সেই রিপোর্টের এখনও প্রশ্ন শেষ হয়নি। আজ আমরা দেখব সমস্ত তথ্য, সমস্ত প্রশ্ন এবং যে সত্য মিডিয়া বলেনি। আপনি দেখছেন দ্য টাইম অরাকল। তো সেদিন সকালে কি হয়েছিল? 13 জুন 2020 রাতে সুশান্ত বাসায় ছিলেন। মৃত্যুর আগের রাতে তিনি ডিনার করেছিলেন। রাত 2টায় নিজের ঘরে ঢুকেছিলেন। পরদিন দুপুর পর্যন্ত ঘর থেকে বের হননি। তার হাউসকিপার দরজায় ধাক্কা দিলেন। কোনো সাড়া নেই। দরজা ভাঙা হলো এবং ভেতরে যা দেখা গেল পুরো ভারতকে স্তব্ধ করে দিল। পোস্টমর্টেম রিপোর্ট নিশ্চিত করেছে সুশান্ত মারা গেছেন ফাঁসিতে ঝুলে। শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো সংঘর্ষের প্রমাণও নেই। মুম্বাই পুলিশ বলল আত্মহত্যা। কিন্তু সুশান্তের বাবা KK সিং মানলেন না। তার বাবা পাটনায় FIR করলেন গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগ আত্মহত্যার প্ররোচনা, 15 কোটি রুপি আত্মসাৎ এবং মানসিক নির্যাতন। এবং সেই মুহূর্ত থেকে একটা মৃত্যুর ঘটনা হয়ে গেল ভারতের সবচেয়ে বড় বিতর্ক। রিয়া চক্রবর্তী, মিডিয়া ট্রায়াল এবং আসল সত্য। রিয়া চক্রবর্তী সুশান্তের গার্লফ্রেন্ড, মৃত্যুর 6 দিন আগে বাড়ি ছেড়ে গেছেন। এই একটা তথ্যকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়া যা করল, সেটা সাংবাদিকতার ইতিহাসে কলঙ্কের অধ্যায়। মিডিয়া রিয়াকে গোল্ড টিকার বলল, ডাইনি বলল, তাকে সরাসরি হত্যাকারী হিসেবে উপস্থাপন করলো কোনো প্রমাণ ছাড়াই। রিয়াকে গ্রেপ্তার করা হলো ড্রাগ কেসে। NCB তাকে গ্রেপ্তার করলো, 27 দিন জেলে থাকলেন। বোম্বে হাইকোর্ট বেল দিল, বলল তিনি কোনো ড্রাগ সিন্ডিকেটের অংশ নন। কিন্তু সেই 27 দিনে রিয়ার জীবন শেষ হয়ে গেছে, ক্যারিয়ার শেষ, সম্মান শেষ। এবং 2025 সালের মার্চে সিবিআই কি বলল? সিবিআইয়ের তদন্তে প্রমাণিত হয়েছে রিয়া 8 জুন সুশান্তের বাড়ি ছেড়ে চলে গেছেন। 8 থেকে 14 জুন পর্যন্ত তাদের মধ্যে কোনো যোগাযোগ হয়নি। রিয়া সুশান্তের কোনো সম্পদ নেননি। সুশান্ত নিজেই রিয়াকে তার পরিবার হিসেবে পরিচয় দিতেন। মানে 5 বছরের মিডিয়া ট্রায়ালে যাকে খলনায়িকা বানানো হয়েছিল, তিনি নির্দোষ। সিবিআই বলেছে রিয়া বা তার পরিবার সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন, এমন কোনো প্রমাণ নেই। তো সুশান্তের মানসিক স্বাস্থ্য, যে সত্য আড়াল করা হয়েছিল। কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। মৃত্যুর 1 সপ্তাহ আগে সুশান্ত ইন্টারনেটে 3টে বিষয় বারবার সার্চ করেছিলেন: দিশা সালিয়ান, নিজের নামের খবর এবং একটি মানসিক অসুস্থতার তথ্য। দিশা সালিয়ান সুশান্তের সাবেক ম্যানেজার, যিনি সুশান্তের মৃত্যুর মাত্র 8 দিন আগে মারা গেছেন। দিশা সালিয়ানের বাবা বম্বে হাইকোর্টে নতুন তদন্তের আবেদন করেছেন। এই ঘটনা মহারাষ্ট্রে রাজনৈতিক ঝড় তুলেছে। সুশান্ত কি দিশার মৃত্যুতে ভেঙে পড়েছিলেন? তার মানসিক অবস্থা কতটা খারাপ ছিল? রিহা সিবিআইকে জানিয়েছেন সুশান্ত তার ডিপ্রেশনের কথা বলতেন, তিনি চিকিৎসা নিচ্ছিলেন। সুশান্তের বোন প্রিয়াঙ্কা সেন দিল্লির একজন ডাক্তারের মাধ্যমে ওষুধ পাঠিয়েছিলেন। রিহা পাল্টা অভিযোগ করেছিলেন সুশান্তের বোনেরা জাল প্রেসক্রিপশনে ভুল ওষুধ দিয়েছিলেন, যা তার মানসিক অবস্থা আরও খারাপ করেছে। এই অভিযোগও সিবিআই তদন্ত করেছে। সিবিআই বলেছে সুশান্তের মৃত্যুর পেছনে কেউ প্ররোচনা দিয়েছে, এমন কোনো তথ্য প্রমাণ নেই। তো নেপোটিজম এবং বলিউড মাফিয়া কতটা সত্য? সুশান্তের মৃত্যুর পর একটা আলোচনা আগুনের মতো ছড়িয়ে পড়েছিল, বলিউডের নেপোটিজম। করণ জোহর, আলিয়া ভাট, রণবীর কাপুর, এদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া বিদ্রোহ। কিন্তু এখানে একটা সৎ প্রশ্ন, নেপোটিজম কি সুশান্তকে বলিউডে কষ্ট দিয়েছিল? সম্ভবত হ্যাঁ। সুশান্তের মৃত্যু নিয়ে তৈরি হওয়া ষড়যন্ত্র তত্ত্বে বলিউডের নেপোটিজম এবং মাফিয়া ছিল কেন্দ্রীয় থিম। কিন্তু সিবিআই তদন্তে এই তত্ত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বলিউডে সাইডার আউটসাইডার বৈষম্য আছে, এটা বাস্তব। কিন্তু সেই বৈষম্যই সুশান্তের মৃত্যুর কারণ, এটা প্রমাণিত নয়। তো সিবিআইয়ের ক্লোজার রিপোর্ট সত্যি কি সব শেষ? 22 মার্চ 2025, 5 বছর পর সিবিআই দুটি ক্লোজার রিপোর্ট দিল সুশান্তের বাবার মামলায় এবং রিহার মামলায়। সিবিআই বলল এটা একটি সাধারণ আত্মহত্যার মামলা,
কোনো হত্যার প্রমাণ নেই। এআইআইএমএস এর ফরেনসিক টিম সিবিআইকে জানিয়েছে বিষ প্রয়োগ বা গলা টিপে হত্যার কোনো প্রমাণ নেই। সিবিআই বলেছে ফরেনসিক রিপোর্ট, ক্রাইম সিন বিশ্লেষণ এবং সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত আসা হয়েছে যে কেউ সুশান্তকে আত্মহত্যার প্ররোচনা দেয়নি। কিন্তু সুশান্তের পরিবার মানছেন না। সুশান্তের পরিবার সিবিআইয়ের ক্লোজার রিপোর্ট চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছেন। এবং একটা প্রশ্ন এখনো থাকছে, 5 বছর তদন্ত করে সিবিআই মাত্র 2 পাতার ক্লোজার রিপোর্ট দিল, কোনো বিস্তারিত ব্যাখ্যা নেই, কোনো প্রমাণের তালিকা প্রকাশ হয়নি। তো যে প্রশ্নগুলো এখনো উত্তরহীন, সিবিআই বলেছে আত্মহত্যা, কিন্তু কিছু প্রশ্ন এখনো থাকছে। প্রশ্ন 1, সুশান্ত মৃত্যুর আগের রাতে কার সাথে কথা বলেছিলেন? তার শেষ ফোন কল কোথায় গিয়েছিল? প্রশ্ন 2, মুম্বাই পুলিশ প্রথমে বলেছিল বাড়ির সিসিটিভি কাজ করছিল না, পরে বলল সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে। এই দুটো বিবৃতি কিভাবে একসাথে সত্য হয়? প্রশ্ন 3, দিশা সালিয়ান সুশান্তের মৃত্যুর 8 দিন আগে মারা গেছে। দিশা সালিয়ানের বাবা এখনও তার মেয়ের মৃত্যুর তদন্ত চাইছেন। বম্বে হাইকোর্ট এই আবেদন শুনছে। দুটো পরিচিত মুখ, 8 দিনের ব্যবধানে মৃত্যু, কাকতালীয়? তো তাহলে শেষ কথা, সুশান্ত সিং রাজপুত কি হত্যার শিকার? এআইআইএমএস এর ফরেনসিক বিশেষজ্ঞরা বলেছেন হত্যার কোনো প্রমাণ নেই, কোনো সংঘর্ষের চিহ্ন নেই। সিবিআই 5 বছর তদন্ত করে বলেছে সাধারণ আত্মহত্যার মামলা। এই তথ্যগুলো উপেক্ষা করা যায় না। কিন্তু এটাও সত্য, মিডিয়া এই মামলায় যে ট্রায়াল পরিচালনা করেছে, প্রমাণ ছাড়াই মানুষকে দোষী সাব্যস্ত করেছে, সেটা ভারতীয় সাংবাদিকতায় সবচেয়ে কালো অধ্যায়। রিয়া চক্রবর্তীর জীবন ধ্বংস হয়েছে কোনো অপরাধ না করেও, এবং সুশান্তের আসল সমস্যা মানসিক স্বাস্থ্য, সেটা নিয়ে কেউ কথা বলেনি। কারণ মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বললে টিআরপি বাড়ে না, ষড়যন্ত্র তত্ত্বে টিআরপি বাড়ে। সুশান্তের মৃত্যু আমাদের একটাই শিক্ষা দিয়েছে, যখন একজন মানুষ মানসিকভাবে ভাঙছেন তার পাশে থাকুন। ষড়যন্ত্র তত্ত্ব খুঁজবেন না, দ্য টাইম অরাকল আপনার সাথে আছে। এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। যদি আপনি বা আপনার কেউ মানসিক কষ্টে থাকেন, অনুগ্রহ করে একজন বিশ্বস্ত মানুষের সাথে কথা বলুন এবং পেশাদারের সাহায্য নিন। লাইক করুন, সাবস্ক্রাইব করুন